কলকাতা শহরটা ধীরে ধীরে চোখের থেকে দূরে চলে যাচ্ছে মেঘের আড়ালে। আর আমরা এগিয়ে যাচ্ছি এক নতুন গন্তব্য, এক নতুন দেশ, এক নতুন গল্পের দিকে। কয়েক ঘন্টা পর আমরা থাকবো এমন এক শহরে যেখানে ভাষা আলাদা, মানুষ আলাদা, দেশটাও আলাদা। হ্যাঁ, এটা আমাদের প্রথম বিদেশ যাত্রা। আর বাজেট ফ্রেন্ডলি বিদেশ ভ্রমণ এখন বাঙালি ভ্রমণ প্রেমীদের কাছে একটা নতুন ট্রেন্ড। আর এই ক্ষেত্রে কিছু কমন নাম বারবার ঘুরে ফিরে আসে: ব্যাংকক, বালি, দুবাই। বাট হোয়াট অ্যাবাউট ভিয়েতনাম, যেখানে রয়েছে পৃথিবীর অন্যতম লংগেস্ট কেবল কার, গোল্ডেন হ্যান্ড ব্রিজ, আবার বানা হিলসের মতো পুরো ডিজনিল্যান্ড ফিল দেওয়ার মতো জায়গা। আর তার সাথে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর শহর, যেগুলির অলিগলি, কালচার, স্ট্রিট ফুড, হিস্ট্রি সব কিছুর মধ্যেই রয়েছে একটা অন্যরকম চার্ম। শুধু তাই নয়, প্রকৃতির খাজানাও কিন্তু কিছু কম নেই এখানে, যেগুলো তোমার মুখ থেকে একটাই কথা বার করবে: ওয়াও। তাই তোমাদেরও যদি স্বপ্ন থাকে একদিন নিজের পাসপোর্টে নতুন দেশের স্ট্যাম্প জুড়বে, তাহলে এই ভিয়েতনামের বাজেট ট্যুর তো থাকতেই হবে তোমাদের বাকেট লিস্টে। আর এই ভিডিওতে তোমাদের বলবো আমাদের কলকাতা থেকে ভিয়েতনাম যাত্রার শুরু কিভাবে হয়েছিল সেই গল্প। কলকাতা থেকে কোন ফ্লাইট আছে ভিয়েতনাম যাওয়ার জন্য, খরচ কত পড়েছিল, কিভাবে প্ল্যান করেছিলাম, সবটা আছে এই ভিডিওতে। কাজেই দেখতে থাকো শেষ পর্যন্ত। সকাল সকালই স্টার্ট করে দিয়েছি, আর আমরা এখন যাচ্ছি ইন্টারন্যাশনাল টার্মিনাল কলকাতা এয়ারপোর্টে তো অনেকবারই গেছি, বাট এই প্রথমবার যাচ্ছি ইন্টারন্যাশনাল। তো একটু টেনশনও হচ্ছে, আবার এক্সাইটেডও লাগছে। নতুন দেশ গিয়ে দেখবো, জানি না কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। যতটুকু ছবি দেখেছি সব কিছু তো খুব এক্সাইটিংই লাগছে। তো চলো, এখন আপাতত রাস্তায় আছি, এয়ারপোর্টে গিয়ে আবার দেখা হচ্ছে। ভিয়েতনাম ঘোরার অনেকগুলো সার্কিট হয় এবং সেইগুলোর উপরে ডিপেন্ড করে যে তুমি কত দিনের জন্য ভিয়েতনাম ঘুরতে যাবে। তবে একটা কমন ঘোরার সার্কিট হলো যে তুমি প্রথমে নর্থ ভিয়েতনাম দিয়ে শুরু করলে, তারপর মিডল ভিয়েতনামে গেলে, আর তারপর সাউথ ভিয়েতনাম হয়ে আবার ফিরে এলে। আর আমরাও ঠিক এই সার্কিটটাই ফলো করেছিলাম, যার জন্য আমাদের ভিয়েতনাম যাত্রা শুরু হয়েছিল হ্যানয় দিয়ে। তাই কলকাতা থেকে আজ আমরা রওনা হচ্ছি হ্যানয়ের উদ্দেশ্যে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে যাওয়ার বেশ কিছু ফ্লাইট আছে কলকাতা থেকে, বোথ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। আর কিছু ফ্লাইটের ডিটেলস আমি স্ক্রিনে দিয়েও দিলাম। তবে আমরা চুজ করেছিলাম ইন্ডিগো ডাইরেক্ট ফ্লাইট। ফার্স্ট অফ অল, এটা রিলায়েবল, মোটামুটি ঠিক টাইমেই ছাড়ে, আর প্রাইসও মোটামুটি রিজনেবলই থাকে। আর ইনডাইরেক্ট ফ্লাইট বুক করলে আরও একটা প্রবলেম হয় যে যেখানে হল্ট থাকে সেই দেশের আবার ট্রানজিট ভিসার প্রয়োজন হয়। তাই তোমরাও যখন টিকিট বুক করবে, চেষ্টা করবে কোনো ডাইরেক্ট ফ্লাইটই বুক করার। কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছিল বেলা 12:45-এ। সমস্ত ফ্লাইটের টাইমিংসগুলো দেখে এই টাইমটাই আমাদের সবচেয়ে কনভিনিয়েন্ট মনে হয়েছিল। তাই আমরা বেশ সকাল সকাল, মানে প্রায় 3 ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে প্রথমে আমরা আমাদের চেক ইন ব্যাগেজগুলো ড্রপ করলাম। তারপরে সিকিউরিটি চেকিং কমপ্লিট করে আমরা সোজা চলে গেলাম লাউঞ্জে। কিছুটা সময় আমরা এখন এখানেই কাটাবো। কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জটা বেশ সুন্দর, ছিমছাম। ব্রেকফাস্টেরও বিভিন্ন রকমের আইটেম তখন প্রেজেন্ট ছিল। আমরাও তার মধ্যে দেখে শুনে একটু কিছু খেয়েই নিলাম, কারণ ফ্লাইটে করে পৌঁছতে অনেকক্ষণ টাইম লাগবে। তারপর যখন প্লেনের সময় হয়ে এলো, তখন আমরা চলে গেলাম ফ্লাইটের দিকে। এয়ার ব্রিজ ধরে চলে গেলাম আমাদের নির্ধারিত প্লেনে। যেহেতু প্রথমবার বিদেশ যাচ্ছি, তাই থার্ড রোতে আইল সিট নিয়েছিলাম, যাতে ভালো কিছু দেখতে পারি। দেখলাম আস্তে আস্তে এয়ার ব্রিজটা সরে গেল প্লেন থেকে। এরপর আর কি, প্লেন ছুটতে শুরু করলো রানওয়ে দিয়ে, আর আস্তে আস্তে টেক অফ করলো কলকাতা থেকে প্রথমবার আমাদের দুজনকে নিয়ে এক নতুন দেশের উদ্দেশ্যে। এবার এই প্লেনে যেতে যেতেই বলে দিই আমাদের ফ্লাইট ডিটেলসটা। আমাদের ফ্লাইট ডিটেলসটা হচ্ছে ইন্ডিগো 6E131631। যেমনটা তোমাদের আগেই বলেছিলাম, কলকাতা থেকে এই ফ্লাইটের ডিপার্চার টাইম হলো 12:45।
এবং ট্রাভেল টাইম লেখা রয়েছে 2 ঘন্টা 40 মিনিট, মানে এই মোটামুটি 3:45 নাগাদ আমাদের পৌঁছে যাওয়ার কথা। অথচ ফ্লাইটে অ্যানাউন্স হলো আমরা যখন ওখানে নামছি তখন ওখানে টাইম 4:55, মানে প্রায় 5:05। এটা আবার কি ধরনের ম্যাজিক? না সেরকম কিছুই নয়। আসলে ভিয়েতনামের যেটা টাইম জোন সেটা ইন্ডিয়ার টাইম জোনের চেয়ে আরও 1.5 ঘন্টা এগিয়ে, যেহেতু ভিয়েতনাম ইস্টে রয়েছে তাই জন্যই টাইমটা এগিয়ে গেছে। আরে দেখেছো, আর একটা কথা বলাই হয়নি, বিদেশের মাটিতে নামতে যাচ্ছি আর ভিসা নিয়ে আলোচনা করিনি। ভিয়েতনাম খুবই ট্রাভেল ফ্রেন্ডলি কান্ট্রি, তাই জন্য ভিয়েতনামের ট্রাভেল ভিসা পাওয়া যায় ই ভিসা হিসাবে, যে কোনো ভারতীয়দের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। তাই ভিয়েতনামের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটাতে গিয়ে খুব সহজেই তুমি ভিসা অ্যাপ্লাই করতে পারবে এবং 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই তোমার ভিসা চলে আসবে। আর এটার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আর ইতিমধ্যে মেঘের চাদর সরিয়ে নিচে দেখতে পাচ্ছি এক নতুন দেশকে। এরপর মনের উত্তেজনাটা ঠিক প্লেনের স্পিডের মতোই চচ্চর করে বেড়ে গেছে। মনে হচ্ছে কখন মাটিটা ছোঁবে এই প্লেন, আর আমি পা রাখবো এক নতুন দেশে, এক নতুন দুনিয়ায়। অবশেষে অপেক্ষার অবসান। প্লেন ছুঁয়ে ফেললো ভিয়েতনামের হ্যানয় শহরের এয়ারপোর্টের মাটি। উফ, কি দুর্দান্ত যেই ফিলিং সে বলে বোঝানোর নয়। প্রায় 2-3 ঘন্টা আগে কলকাতা এয়ারপোর্টের এয়ার ব্রিজ প্লেন থেকে ডিট্যাচ হয়ে গিয়ে আমাদের ফাইনাল গুড বাই জানিয়েছিল। আর এবার হ্যানয় শহরের এয়ারপোর্টের সেই এয়ার ব্রিজই এগিয়ে আসছে আবার প্লেনের দিকে স্বাগত জানানোর জন্য। প্লেন থেকে নেমে এয়ার ব্রিজ দিয়ে তত্তর করে এগিয়ে গেলাম এবার মূল এয়ারপোর্টের দিকে। ব্যাগ কালেক্ট করতে হবে, আর আমার মুখের হাসি তো প্রায় ধরছিলই না। এয়ারপোর্টে নেমেই মুগ্ধ হয়ে গেলাম। ব্যাগেজ কাউন্টার অবধি যাওয়ার জন্য যে পুরো রাস্তাটা রয়েছে সেখানে এইভাবে বিভিন্ন রকমের পেন্টিং করা রয়েছে, যাতে ভিয়েতনামের হিস্ট্রি, ভিয়েতনামের লোকের কালচার, ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যাই হোক, এবার চেক ইন ব্যাগেজ কালেক্ট করার পালা। যে কাজটা মোটামুটি খুব স্মুথলি আমাদের হয়ে গিয়েছিল। আর এরপরে যে কাজটা পড়ে আছে সেটা হলো ইমিগ্রেশন কাউন্টারে যাওয়া, যেখানে গিয়ে ভিসা এবং পাসপোর্ট চেক করা হবে। আর হ্যাঁ, ভিয়েতনামে যে পৌঁছে গেছো সেই খবরটা বাড়িতেও তো দিতে হবে। তার জন্য লাগবে এখানে ভিয়েতনামের সিম, আর সেটার জন্য বেশি চিন্তা করার কোনো দরকার নেই। এয়ারপোর্টের মধ্যে প্রচুর এরকম ফোনের যে সিমের কানেকশনের কাউন্টার সেগুলো খুঁজে পাবে। তার থেকে যে কোনো একটা তোমরা চুজ করে নিতে পারো খুব সহজেই। তবে বেস্ট অপশন হচ্ছে ভিএটেল, এটাই সবচেয়ে রিলায়েবল। আর এদিকে আমাদের আগে থেকে বুক করে রাখা গাড়ি আমাদের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিল। এবার গাড়িতে গিয়ে উঠবো আর সেখান থেকে সোজা হোটেল। জানি তোমাদের মনে এটাই প্রশ্ন জাগছে যে বিদেশের মাটিতে আগে থেকে গাড়ি কি করে বুক করে রাখলাম। একটু সবুর করো, সব খবর আস্তে আস্তে বলছি। ওকে, সো ফার্স্ট টাইম বিদেশের মাটিতে, আর কি বলবো, মানে ভিসা পাসপোর্ট নিয়ে বিদেশের মাটিতে। আর নেক্সট হচ্ছে যে গাড়িটার তে পেয়েছি, আমাদের যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে এসেছি, গাড়িটা তো দুর্দান্ত। আমি সত্যি জানি না গাড়িটার কোন কোম্পানির, বাট মনে হচ্ছে কোনো মাখনের মধ্যে মানে পুরো যাচ্ছি। চতুর্দিকের রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার, ভীষণ প্ল্যান, নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড ভেরি এক্সাইটেড টু এক্সপ্লোর ভিয়েতনাম। হ্যাঁ, এবার এখানে আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে এখানে এসে সিম নেয়। আমরা ভিসা নেওয়ার সাথে সিম অ্যাপ্লাই করেছিলাম, সেটা মেলেই চলে এসেছিল। ফলে একটা অ্যাপ ইনস্টল করার সাথে সাথে আমাদের সিম অ্যাক্টিভেটও হয়ে গেছে। তো এখন আপাতত আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হোটেল। আর তারপরে আজকে হ্যানয়তে কি করা যায় দেখা যাক। আমাদের হোটেল এখানকার যে বিখ্যাত লেক রয়েছে তার পাশেই ওল্ড কোয়ার্টার্সে হোটেলের নাম হচ্ছে রাইজিং ড্রাগন। চলো এগোনো যাক। দেখো, আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিদের প্রথমবার প্রপার বিদেশে আসার এফেক্ট হচ্ছে
এখন না আমার মনে হচ্ছে আমি পুরো টিন টরেটো যিশুর সেটে, ঠিক ওরা ওখানে হংকং যাবে এরকমই সুন্দর তখনকার রাস্তাঘাটের মধ্যে দিয়ে ওরা ঘোরাঘুরি করবে, আমার মনে হচ্ছে আমি এখন ওই সেটে সেই সিনেমার শুটিং এর মধ্যে যেন আমারই সিন চলছে। হ্যাঁ সত্যি তাই। আর একটা ব্যাপার দেখো, লক্ষ্য করেছো কিনা যে এখানে রাইট হ্যান্ড ড্রাইভিং, লেফট হ্যান্ড ড্রাইভিং, আমাদের সব জায়গায় যেখানে থাকে রাইট হ্যান্ড ড্রাইভিং, আমাদের এতে ইন্ডিয়াতে এখানে কিন্তু লেফট হ্যান্ড ড্রাইভিং। হ্যানয় শহরে সন্ধে নামছে, চারিদিকে একটা মায়া জড়ানো আলো। আর হ্যানয়ের নইবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওয়ার্ল্ড কোয়ার্টার মানে যেখানে আমাদের হোটেল, সেটার দূরত্ব প্রায় 28 কিলোমিটার। যেতে লাগবে 35 মিনিট বা তার চেয়ে একটু বেশি। আর তারই মধ্যে পথে পড়লো এই সুন্দর ব্রিজটা, যেটা এখন আলো ঝলমল করছে। আর নিচে রয়েছে একটা নদী, নদীটার নাম রেড রিভার। এটার উৎপত্তি নাকি সাউদার্ন চায়না থেকে। আর এই নামের পেছনেও একটা দুর্দান্ত কারণ রয়েছে। বর্ষাকালে যখন প্রচুর পরিমাণে মাটি বয়ে আনে এই নদীটা, তখন এটার রং খুব লালচে হয়ে যায়, তাই জন্যই এর নাম রেড রিভার। এই যে এই ওল্ড কোয়ার্টারের মধ্যেই এই হচ্ছে আমাদের হোটেল রাইজিং ড্রাগন। চলো এবার এর ভেতরে যাওয়া যাক। হোটেলে, এটা হচ্ছে হোটেলের রিসেপশন। হ্যালো, গুড আফটারনুন। ইটস গুড ইভিনিং। Yeah, good evening. Still in Indian time zone. I have a booking on the name of Somindu Ghosh. Yeah. Yeah, sure. Yeah, it's here. আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। তো চলো এবার আমরা ঢুকবো। স্ট্যান্ডার্ড রুম। ওকে, ফ্রি ওয়াইফাই। ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে এবার এই হোটেলের রুম ট্যুরটা হয়ে যাক। হ্যাঁ, তো এই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড 10x10 রুম। এ দেখো বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিমছাম এই রুমটা। দেখো এখানে এসি আছে এবং সেটআপটা টু বি অনেস্ট মাচ লাইক এনি আদার ইন্ডিয়ান হোটেল। এখানে টিভি ছাড় কোনো দরকার নেই, এখানে আছে একখানা মিরর। আর এরপর এদিকে আছে এদের ওয়াশরুম। এই ওয়াশরুমের দরজা, ভেতরে ঢুকে এখানে ওয়েস্টার্ন স্টাইলে বানানো এটা। ওপরে গিজার আছে, টাওয়েল দিয়ে রেখেছে। এখানে শ্যাম্পু, কন্ডিশনার, ব্রাশ, এভরিথিং ইজ দেয়ার। আর এখানে হচ্ছে শাওয়ার সেটআপ। আর এইখানে তো রয়েছে একটা ডাবল বেড। আচ্ছা, আর এইখানে আছে পুরো চায়ের সেটআপ, ইলেকট্রিক কেটল থেকে কাপ টাপ সব দেওয়া আছে, 2 বোতল জল দেওয়া আছে। আর এখানে দেখো ডিফারেন্ট টাইপের চা, হ্যাঁ, যে চায়ের সাথে আমরা তো পরিচিত নয়। হ্যাঁ, আর এখানে রয়েছে একটা মিনি বার। আর এখানে আর একটা সাইড টেবিল আছে খাটের পাশে, এই যে। আর এই হচ্ছে একটা ক্লোজেট, এখানে একটা লকার আছে আর এক্সট্রা কভারস রয়েছে। তো সব মিলিয়ে সুন্দর ছিমছাম পরিষ্কার একটা হোটেল। 2 দিন থাকার জন্য বেশ ভালো। পারফেক্ট। 2 দিন না 3 রাত এখানে আছে। হ্যাঁ, 3 রাত। এবং মোস্ট ইম্পর্টেন্টলি লোকেশনটা ভীষণ ভালো, একদম ওল্ড কোয়ার্টার্স এর মধ্যে। তো যাই হোক, সেই সকালে বেরিয়েছি, একটু ফ্রেশ হয়নি, কিছুক্ষণের মধ্যে আমরা এবার বাইরে বেরোবো। হ্যাঁ, 10-15 মিনিটের মধ্যে আমরা রেডি হয়ে গেছি। আর এখন ইন্ডিয়ান টাইমে বাজছে হচ্ছে তোমার 5টা 50, আর এখানে বাজছে 7টা 20, মানে ভিয়েতনামিজ টাইম ইন্ডিয়ার চেয়ে 1.5 ঘন্টা এগিয়ে। তো এবার আমরা যাচ্ছি এখানে স্ট্রিট হপিং করতে। চলো। ওকে, তো যেমনটা আগেই বলেছিলাম যে হোটেল থেকে বেরিয়েই আমাদের পুরো মেন যে স্ট্রিট ওয়ার্ল্ড কোয়ার্টার, তো সেটাই এবার এখন আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি। পায়ে হেঁটেই ঘুরবো আজকে সন্ধ্যেবেলা, কোনো গাড়ি ফাড়ি না, কারণ যে কোনো শহরে এসে পায়ে হেঁটে ঘোরার মজাই আলাদা। চলো। আর এখানকার রিক্সাটা দেখো কি সুন্দর, কি সুন্দর রিক্সাটা। চতুর্দিকে শুধু বিভিন্ন রকম শপিংয়ের জায়গা, ক্যাফে, বার, রেস্টুরেন্ট এইসবই রয়েছে। তো আর হ্যাঁ, এখানে আর একটা জিনিস দেখলাম, আমাদের পুরো হোটেলের পাশেই একটা টেলারিং শপ রয়েছে। সেখানে বলছে 10 ঘন্টার মধ্যে ওরা নাকি টেলারিং মানে ড্রেস বানিয়ে দিয়ে দেবে। দেখি যদি কখনো সময় পাই তো ঢুকবো ওটাতে। ঠিক আছে, দেখো ইন্ডিয়ান রেস্টুরেন্ট তন্দুর। সো যারা একদমই ইন্ডিয়ান খাবার ছাড়া থাকতে পারো না, তাদের এসে কোনো অসুবিধা হবে না। জানি একটা ব্যাপার জানার জন্য তোমরা অনেকক্ষণ ধরেই উসকুস করছো, এই পুরো ট্যুরটা আমরা অ্যারেঞ্জ করেছি কিভাবে। দেখো, প্লেনের টিকিট বুক করা এবং ভিসা অ্যাপ্লাই করা
এগুলো আমরা নিজেরাই করেছিলাম। কিন্তু ডে টু ডে ট্যুর কীভাবে হবে, কোথায় থাকবো, গাড়ি বুকিং কীভাবে হবে, এই সব কিছুর জন্য আমরা একটি ট্রাভেল এজেন্টের সাহায্য নিয়েছিলাম, যাদের নাম হলো ট্রাভেল এক্সপোরিয়া। কারণ ওদের ব্যবহার এবং ওদের ব্যবস্থাপনা আমাদের ভীষণ ভালো লেগেছিল। প্রত্যেকটা ছোট ছোট ডিটেলসের ওপর ওরা নজর রেখেছিল এবং আমাদের যখন যে ডাউট হয়েছে সেটা যখনই আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি, ওরা খুব ভালোভাবে আমাদেরকে অ্যাড্রেস করেছিল। তাই তোমরাও যদি কোনো হার্ডেল ফেস না করে সহজেই এরকম বিদেশ ঘুরে আসতে চাও, তাহলে ট্রাভেল এক্সপ্লোরিয়াকে কনসিডার করতে পারো। আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। আর যদি নিজেরা ঘুরতে চাও তাহলেও কীভাবে ঘুরবে সেই ব্যাপারে বলবো ট্যুর প্ল্যানে। আমরা এসেছি ক্যাফে জিয়াংয়ে, যেটা দেখো এখানে রয়েছে, যেটা কফির জন্য খুবই বিখ্যাত। চলো এবার যাওয়া যাক। ক্যাফে জিয়াং এই ভিয়েতনামের হ্যানয় শহরের একটি বেশ পুরনো এবং অথেন্টিক একটা ক্যাফে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ ছিমছাম। বিশেষ করে এই বসার জায়গাটায় যখন আমি ঢুকলাম, আমার প্রথমেই মনে পড়লো কফি হাউসের কথা। বসার এই জায়গাগুলো কি সুন্দর করে বানানো না, আর তার সাথে এই বিভিন্ন নস্টালজিক ছবি, দারুণ লাগছিল। চলো এবার ভেতরে গিয়ে একটা ঠিকঠাক বসার জায়গা খুঁজে বার করতে হবে। আর ভিয়েতনাম যেটার জন্য ভীষণ ফেমাস, এটা হচ্ছে এগ কফি। আর এই এই ক্যাফেটা নিয়ে খুব ভালো এগ কফি পাওয়া যায়। তো আমরা একটা এগ কফি, একটা এগ কোকোয়া অর্ডার করেছি, দুটোই হট। এই যে এগ কফিটা চলে এসছে, বেশ ঠিক জিনিসটা। এবার দেখি খেতে কেমন। শিউরি একটা টেস্ট আছে, সল্টি সুইট। আর কি সুন্দর একটা পাত্রে দিয়েছে, দেখো তলায় গরম জল দেওয়া আছে যাতে এই কফিটা গরম থাকে। মানুষ তো টাইম নিয়ে কফিটা খাবে, তো দারুণ লাগলো খেতে, দারুণ। আচ্ছা, কফি খেয়ে আমরা ঘুরতে ঘুরতে একটা নতুন জায়গায় এসেছি এবং জায়গাটার নাম দেখো। এইটাই কি বলো? এটা হচ্ছে ভিয়েতনামের ফেমাস বিয়ার স্ট্রিট, বিকজ এখানে লোকাল বিয়ার পাওয়া যায়, একদম ফ্রেশ বিয়ার। এই যে দেখো, আর তার সাথে বিভিন্ন রকম ক্যাফে তো আছেই। এরকম দেখো পুরো রোড সাইড ক্যাফে, এরকম ওপেন জায়গায় বসে তুমি খাবে, হ্যাঁ খাওয়া দাওয়া করতে পারো, চাইলে ড্রিঙ্কসও করতে পারো। তো মানে খুব হ্যাপেনিং জায়গাটা, মানে ভিয়েতনামের ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপেনিং জায়গা, নাইট লাইফ এনজয় করার জন্য দুর্দান্ত জায়গা, দারুণ জায়গা। মানে এখনো ভাইব এখানে দুর্দান্ত, দারুণ দারুণ দারুণ। মানে আমি সিরিয়াসলি বলছি, সেই সকাল 8টায় বেরিয়েছি, এখনো এইখানে ভিয়েতনামি টাইম অনুযায়ী রাত্রি 8টা বেজে গেছে। মানে আমার একটুও টায়ার্ড লাগছে না, মানে আমরা ঘুরেই যাই। তোমরা ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলো শুনে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এবার সবটা দেখাও। এই এখন আমরা মোটামুটি ভিয়েতনামের বিয়ার স্ট্রিটের মোটামুটি মাঝখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ একদম। আলাদাই ভাই, আলাদাই ভাই। এবার এখানে ঘুরতে ঘুরতেই একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই, যে যদি তোমরা এই বিয়ার স্ট্রিটে না আসো তাহলে কোথায় ঘুরতে যেতে পারো আজকের সন্ধ্যাটায়। তোমরা যেতে পারো ওল্ড কোয়ার্টারের কাছেই থাকা ওয়ান কেম লেক, যেখানে নাইট মার্কেট বসে, কিন্তু সেটা বসে শুধুমাত্র উইকেন্ডে, ফ্রাইডে স্যাটারডে সানডে। আর আমরা উইকডেসে হইয়ান গেছিলাম, তাই এই নাইট মার্কেটটা আমরা পাইনি। আমরা বিয়ার স্ট্রিটেই ঘুরতে এসেছিলাম। একদম জীবনে প্রথমবার একটা অন্যরকম পুরো এক্সপিরিয়েন্স হচ্ছে, এরকম নাইট লাইফ অথচ স্ট্রিট টাইপ, এটা কখনো হয়। কিছু স্ট্রিটে ঘোরাঘুরি করা আমাদের মোটামুটি কমপ্লিট। এদিকে এখন বেজে গেছে প্রায় রাত 9টা। তো আমরা এখন আমাদের হোটেলে ফেরত যাচ্ছি এবার। যদিও এখনো কিন্তু এখানে এনভায়রনমেন্ট যথেষ্ট লাইভ, সেটা তোমরা দেখতেও পাচ্ছ। ভিয়েতনামের নাইট লাইফ বিশেষ করে হ্যানয়ের খুবই ভালো, কোয়ার্টারে খুবই ভালো, খুবই সুন্দর, খুবই হ্যাপেনিং জায়গা। তোমাদের নিজেদের এসেও খুব ভালো লাগবে। এখানে টুকটাক শপিংয়েরও অনেক জায়গা আছে, চাইলে তোমরা এখান থেকে শপিংও করতে পারো। আমাদের ভিয়েতনাম সিরিজের ফার্স্ট ব্লগ, অর্থাৎ কলকাতা থেকে ভিয়েতনাম আসা, শেষ হচ্ছে এখানেই। কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানিও।
যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই পুরো সিরিজটাকে তোমরা দেখতে পাবে এইখানে। আর খুব শীঘ্রই আমরা ফিরছি এর পরের পার্ট, অর্থাৎ হ্যালং বে নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, বাই।